তেল নিয়ে সংকট কাটছেই না, ডিপো থেকে সরবরাহ কম, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ফুয়েল কার্ড পেতে ডিসি ইউএনও কার্যালয়ে ভিড়। সবাই একটু একটু করে নেই, কিন্তু এটাই দেখা যাচ্ছে অনেকেই বেশি নিচ্ছে, অনেকেই একই জিনিস বারবার ঘুরে ঘুরে নিচ্ছে, যার জন্য এই প্রভাবটা পড়ছে। অফিস টাইম ধরার বিষয় আছে, পৌঁছানোর বিষয় আছে, এই লম্বা লাইনে দাঁড়ানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন টিকা না দেয়ায় বেড়েছে হামের সংক্রমণ, পাবনায় সাধারণ রোগীদের সাথে হামের রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ। হাতিয়ার ৪ নম্বর স্টিমার ঘাট সেতুতে ফাটল, যে কোনো মুহূর্তে ধসে পড়ার সংখ্যা। জামালপুরের সরিষাবাড়িতে ২টি সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ। এবং মানিকগঞ্জে প্রকল্প শেষ হওয়ার আগেই দেবে গেছে নতুন সড়ক, তদারকির ঘাটতি আর নিম্নমানের কাজেই এমন বিপর্যয়, অভিযোগ স্থানীয়দের। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। তেল নিয়ে সংকট কাটছেই না, আজ ও দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন। এদিকে জেলায় জেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম। জ্বালানি তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে রাজশাহীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন। যে কয়টিতে তেল আছে সেগুলোতেও গ্রাহকদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন তারা। নারায়ণগঞ্জের জ্বালানি তেলের ডিপোগুলোতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং পাম্পগুলোতে নিয়োগ করা হয়েছে ট্যাগ অফিসার। মাগুরায় জ্বালানি তেল সংকট প্রকট আকার ধারণ করেছে। পাম্পগুলোতে সবসময় গ্রাহকের দীর্ঘ লাইন, তবে প্রয়োজন মাফিক তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন তারা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে ফুয়েল কার্ড। দেশের তেল সংকট নিয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান, ফেনী থেকে যুক্ত হচ্ছেন সোলাইমান ডালিম ও নওগাঁ থেকে থাকবেন সহকর্মী আব্বাস আলী। শুরুতে রাজশাহীতে যেতে চাই মারুফ হাসানের কাছে। মারুফ, একটু জানাবেন রাজশাহীর পাম্পগুলোর কেমন পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন আর গ্রাহকরা কি বলছেন? লাইবা, জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে রাজশাহীতে বেশ কয়েকটি তেল পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে। দু একটি জায়গায় তেল মিলছে, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি বাইকারদের দীর্ঘ সারি, যার কারণে মূলত এখানে সকাল থেকে তারা তেল সংগ্রহ করার জন্য লাইন ধরে অবস্থান করছে এবং একে একে মূলত তারা এখানে সিরিয়াল মেনটেন করে কিন্তু তারা তেল সংগ্রহের যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পূর্ণ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের জন্য যে ধরনের কাগজপত্র সঙ্গে রাখতে হচ্ছে সেগুলো হচ্ছে বাইকারদের যারা আছেন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স লাগছে, এবং সেগুলো শো করেই প্রদর্শন করেই কিন্তু তাদের পরবর্তীতে সরকার নির্ধারিত যে পরিমাণ তেল সেটি কিন্তু তারা সংগ্রহ করছেন। এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা গ্রাহক আছেন তারা নিজেদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি বাকবিতণ্ডা হয়েছে। অনেকেই সিরিয়াল ছেড়ে যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখনই কিন্তু এই ধরনের ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে তেল এখানে যে পরিমাণে আছে মজুদ সেই পরিমাণে আসলে কতটুকু শেষ পর্যন্ত এখানে যারা যানবাহনের মালিক আছে, যারা নিতে এসেছে তারা পাবে, সেটি কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ এখানে আমরা নগরীর যে কুমারপাড়া আছে সেখান থেকে শুরু করে এখানে তালাইমারি মোড় পর্যন্ত কিন্তু প্রায় 1 থেকে 2 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইকাররা কিন্তু তারা এখন পর্যন্ত লাইন ধরে অবস্থান করছে। পাশাপাশি এখানে বিভিন্ন অফিস আদালতের যেসব গাড়ি আছে সেগুলো কিন্তু সারিবদ্ধভাবে একে একে করে কিন্তু তারা এখানে তেল সংগ্রহ করছে। যেহেতু এখানে ডিজেল নাই, শুধুমাত্র অকটেন এবং পেট্রোলের উপরই কিন্তু নির্ভর করেই কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থা করছেন। এবং শেষ পর্যন্ত আসলে তেল যদি না পায় সেই ক্ষেত্রে খানিকটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও কিন্তু এখানে আমরা আগাম আভাস পাচ্ছি। যার কারণে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সজাগ আছেন তারা তাদের জায়গা থেকে পরিবেশ সুষ্ঠু রাখার জন্য, এবং যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য সার্বক্ষণিকভাবে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছেন। পাশাপাশি
পাশাপাশি এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকেও কিন্তু বিভিন্নভাবেই এখানে নজরদারি এবং তাদের কিন্তু দেখভাল করার যে দায়িত্ব সেটি কিন্তু করা হচ্ছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। যে পরিমাণ তেল মজুদ আছে সেটি কিন্তু সব গ্রাহকই কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিতে পারে, এমনটাই কিন্তু তারা সে জায়গা থেকে করছেন। লাইভা রাজশাহী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এখন ফেনী থেকে আমাদের সঙ্গে আরেক সহকর্মী ডালিম যুক্ত হচ্ছে। ডালিম, জানাবেন আপনাদের সেখানকার তেলের সবশেষ খবর কি? সংকট, সেই তেলের সংকটের কারণে রাজশাহীতে যেমনটা পরিস্থিতি, ফেনীতেও কিন্তু সেই পরিস্থিতির কিছুটা কম নয়, বরং আমরা দেখেছি যে ফেনীর যে 28টি ফিলিং পেট্রোল পাম্প রয়েছে, অধিকাংশ পেট্রোল পাম্পেই যে পেট্রোল এবং যে অকটেনের যে সংকট সেটি তীব্র আকার ধারণ করেছে। এই যে পেট্রোল এবং অকটেনের তীব্র আকার ধারণ করেছে সংকটের, এটির কারণে কিন্তু আমরা দেখেছি যে যে পাম্পগুলো রয়েছে, এই পাম্পগুলো অধিকাংশ পাম্পগুলো কিন্তু দিনের বেলা প্রায় বন্ধ বলাই চলে। সন্ধ্যার পরে কিছুটা তেল আসলে তখন ভিড় বাড়ে এবং মানুষের যে সমাগম সেটি বাড়ে। আমরা দেখেছি যে দীর্ঘ যে লাইন ধরে মানুষ সন্ধ্যার পর থেকেই তেল সংগ্রহ করে। এই যে দীর্ঘ লাইন এবং তেলের যে সংকট, এটির কারণে আমরা দেখেছি যে মাঝে মধ্যেই পাম্পের যে দায়িত্বশীল রয়েছে তাদের সাথে এবং মোটরসাইকেল যারা চালক রয়েছে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। গতকালকেও আমরা দেখেছি যে একটি পাম্পে ডিল চোরার ঘটনা হয়েছে এবং পাম্পের যে নির্দেশনা এবং বিজ্ঞপ্তির যে ইয়েগুলো রয়েছে সেগুলোতেও ছিঁড়ে ফেলার যে ঘটনা সেটি আমরা দেখেছি। এই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেনী যে 28টি পাম্প রয়েছে, এই 28টি পাম্পে 28 জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। তারা এই যে পাম্পগুলোতে যাতে অবৈধভাবে মজুতদারি না হয় তেল, এবং সীমান্ত দিয়ে যাতে তেল কোনোভাবে পাচার না হয়, এবং রেশনিং এর যে সর্বনিম্ন 200 টাকার তেল সেটির উপরে যাতে কেউ তেল নিতে না পারে, এবং অবৈধ যে মোটরসাইকেল গুলো রয়েছে কাগজপত্র দেখিয়ে যাতে তারা তেল সংগ্রহ করতে পারে, সেই জন্য এই যে 28টি যে পাম্প রয়েছে সেই পাম্পের ট্যাগ অফিসার যারা তারা কাজ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। জেলা প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে নির্বিঘ্নভাবে তেল বিতরণ করতে এই ট্যাগ অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু প্রতিদিন পেট্রোল পাম্পগুলোতে কাজ করবেন। অপরদিকে আমরা কথা বলেছি যে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তাদের মালিকের সাথে, তারা বলছেন যে সংকটের কারণে তারা কিন্তু অনেকটাই হিমশিম খাচ্ছেন। সব মিলিয়ে তেলের যে সংকট সেটি কিন্তু ফেনীতে প্রকট আকার ধারণ করেছে, যার ফলশ্রুতিতে মোটরসাইকেল যারা চালক তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে, এবং অন্যান্য যারা অফিসের যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে আমরা দীর্ঘ লাইন ধরে তেল সংগ্রহ করতে দেখেছি। এখন আমরা যাব আমাদের সহকর্মী, নওগাঁ সহকর্মী আব্বাস আলীর কাছে। আব্বাস আলী, জানবো যে ওখানকার তেলের যে সংকটের যে পরিস্থিতি কি পর্যায়ে আছে সেটি। সোলোমান, আপনাকে জানিয়ে রাখি যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশের বাজারে বেশ কিছুদিন থেকে জ্বালানি খাতের একটি সমস্যা তৈরি হয়েছে, যার কারণে জেলায় যেসব ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে কখনো পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে, আবার কখনো ডিজেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ যখন পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে তখন ডিজেল পাওয়া যাচ্ছে না, আবার যখন ডিজেল পাওয়া যাচ্ছে তখন পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। যার কারণে দেখা যাচ্ছে যে জেলার যেসব প্রায় 42টি ফিলিং স্টেশন রয়েছে সেই স্টেশনগুলোর অধিকাংশ সময় বন্ধ থাকতে দেখা যাচ্ছে। সকালেও আমি জেলা শহরের 5টি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি যে কোথাও পেট্রোল অকটেন নাই, কিন্তু কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল রয়েছে। সেই ডিজেলগুলো বিভিন্ন যানবাহন, বিশেষ করে বাস বা সিএনজি যেসব ডিজেল ব্যবহার করা হয় সেগুলোতে দেওয়া হয়েছে। আমি কথা বলেছি এই জেলা শহরে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যেসব গাড়ি জেলার অভ্যন্তরে বাস চলাচল করে, একজন চালকের সঙ্গে তিনি জানিয়েছেন যে জেলা শহর থেকে তিনি প্রায় 70 কিলোমিটার দূরে পোরশা উপজেলায় বাস চলাচল করে। প্রতিদিন তার প্রায় 3000 টাকার এই ডিজেল প্রয়োজন হয়। যেখানে তিনি আগে একটি ফিলিং স্টেশন থেকে এই জ্বালানি নিতেন, সেখানে এখন পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে এই জেলা শহর থেকে পোরশা যাইতে যে 5 থেকে 6টি ফিলিং স্টেশন পড়ে সেই স্টেশনগুলোতে থেকে তিনি জ্বালানি সংগ্রহ করছেন, যার কারণে তাকে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এবং পর্যাপ্ত পরিমাণ তেল পাওয়ার না কারণে দেখা যাচ্ছে যে সব ফিলিং স্টেশনের আসলে তেল গুণগত মান ভালো না হওয়ার কারণে আরো বাড়তি প্রায় 500 টাকা খরচ বেশি হচ্ছে, যার কারণে তাদের আয়ের রোজগারের একটি ভাটা পড়ছে। এই ফিলিং স্টেশনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল না পাওয়ার কারণে অধিকাংশ যেমন ফিলিং স্টেশন বন্ধ থাকতেছে,
আবার তেল না পাওয়ার কারণে এই বাসগুলো পরিবহনগুলো বন্ধ থাকতে আমরা দেখেছি। আমি কথা বলেছি জেলার বাস মালিক সমিতির সভাপতির সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই জেলা শহর থেকে পাশের জয়পুরহাট, রাজশাহী, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন প্রায় 350 মতো বাস চলাচল করে এবং দূরপাল্লার বাস ঢাকার দিকে প্রায় 100টির মতো চলাচল করে। তারা পর্যাপ্ত পরিমাণ আসলে এই ডিজেল না পাওয়ার কারণে আসলে তারা সঠিক সময় বাস ছাড়তেও পারছে না, আবার আয়ের খাতে একটি প্রভাব পড়ছে। তো এই ছিল আমার কাছে জ্বালানি তেল নিয়ে সর্বশেষ লাইভা। দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন জ্বালানি সংকটের সবশেষ খবর। পাবনায় হঠাৎ করেই বেড়েছে হামের প্রাদুর্ভাব। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি, বয়স্কও আছেন কয়েকজন। তবে ওয়ার্ডে বেড সংকটে সাধারণ রোগীদের সাথে চিকিৎসা নিতে হচ্ছে হাম আক্রান্তদের। সোহাগ মল্লিকের ছবিতে বিস্তারিত জানিয়েছেন মাসুদ রানা। পাবনায় দিন দিন বেড়েই চলেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। 250 শয্যার হাসপাতালটিতে 38 বেডের শিশু ওয়ার্ড হলেও ভর্তি 200-র বেশি রোগী। তাই সাধারণ রোগীদের সাথেই চিকিৎসা নিচ্ছে হাম আক্রান্ত রোগীরাও। পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশেই রয়েছে হাম ওয়ার্ড। আগে ঠান্ডা লাগেছিলেন, ওই জায়গায় হাতুড়ি ডাক্তার দিয়ে দেখাইছিলাম, দেখানোর পরে ইঞ্জেকশন করার পরে ঠান্ডা সেরে গেছিল। হঠাৎ করে বৃহস্পতিবারের রাতে আমার এই বাচ্চা কান্না করবে লাগলো, বিছানে শয় না। আমরা ওনাদেরকে ডাকলেও ওনারা আসে না, গেটের বাইরে থেকে বলে যে আপনারা আসেন, ভয় পায়, বলে যে আমরা ওই রুমে ঢুকবো না। তারপরে ঝাড়ুদাররা ঢুকতেছে না। 7 দিন আগে এই ঘরটা পরিষ্কার করে যে বাচ্চাগুলো আছে, তাহলে তো এগুলো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। কালকে নিয়ে এসে ওষুধ পানি কিছু লিখে দিয়েছে, দেওয়ার পরে এখন মোটামুটি একটু সুস্থ, কিন্তু চোখে অতিরিক্ত বাড়াইছে। যখন আইসোলেশন ভর্তি হয়ে যায় তখন তো কোনো উপায় থাকে না, তখন সাধারণ রোগীকে তো আমরা ফেরত দিতে পারি না, তখন সেই রোগীগুলো তো আসলে স্বাভাবিকভাবে সাধারণ রোগীর পাশেই থাকে। কী কারণে হঠাৎ হামের প্রাদুর্ভাব বাড়ছে সেটি বের করার চেষ্টা চলছে বলে জানান শিশু রোগ বিশেষজ্ঞ। মায়ের ভ্যাকসিনেশন থাকলে পরে বাচ্চা প্রতিরোধ পায় 6 মাস পর্যন্ত, আর আমাদের ভ্যাকসিনেশন দেওয়া থাকে 9 মাস থেকে। তো এই যে 6 মাস 9 মাস এই যে গ্যাপটা, এর মধ্যে হাম শুরু হয়ে যাচ্ছে। কেন পাচ্ছে, এর জন্য আমরা হিস্ট্রি নিয়েছি যে মায়ের টিকা দিচ্ছে কিনা এবং বাচ্চার মতো টিকা দিচ্ছে কিনা, এগুলো হিস্ট্রি। ব্রেস্ট ফিডিং করলে হাম প্রিভেনশন হয়। আর টিকাদানে ঘাটতি বা অন্য কোনো কারণে এই সমস্যা হচ্ছে কিনা সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে বলে জানান পাবনার সিভিল সার্জন। টিকা নেওয়ার পরে হাম হচ্ছে, এটা ইনভেস্টিগেশন, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া মানে বলা কঠিন। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে। হাম একটি ছোঁয়াচে রোগ। হাম আক্রান্ত রোগীদের সাথে দূরত্ব বজায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন পাবনা। দেশের হাম পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হবেন সোহান মাহমুদ। শুরুতে যাচ্ছি চট্টগ্রামের কাজী মাহফুজের কাছে। মাহফুজ, আমরা বলছিলাম যে দিন দিন হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, চট্টগ্রামের কেমন পরিস্থিতি দেখছেন আপনি? লাইবা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে চট্টগ্রাম মহানগর থেকে 35টি এবং উপজেলা থেকে 40টি নমুনা সংগ্রহ করে, অর্থাৎ 75 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত 8 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকিগুলো রিপোর্ট আসলে পরে আসলে বলা যাবে যে কতজন রোগী এই হামে আক্রান্ত হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে সবখানে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং শরীরে লাল রেশ দেখা দিলে পরে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এই ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা ইউনিট করেই কিন্তু সেবা দেওয়া হচ্ছে, যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ, যার কারণে এই হাসপাতালে শিশু ওয়ার্ড যেখানে রয়েছে সেখানের 2টি রুমকে আলাদা করে হাম রোগীদের জন্য কর্নার করে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে কিন্তু যে সকল শিশুরা হাম আক্রান্ত হচ্ছেন কিংবা সাসপেক্টেড, বেশিরভাগই কিন্তু 15 মাসের কম বয়সী শিশু, যাদের কাশি রয়েছে, কয়েকদিন ধরে জ্বর রয়েছে, সর্দি রয়েছে, একই সাথে লাল রেশগুলো কিন্তু শরীরের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে। ফলে সেগুলোকে সাসপেক্টেড হিসেবে ধরে নিয়ে মূলত আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা হাম আক্রান্ত হচ্ছে কিংবা সাসপেক্টেড তাদের মধ্যে কিন্তু ক্ষুধা মন্দ দেখা দিয়েছে, তারা খাওয়া দাওয়া অনেকটা বন্ধ করে দিয়েছে। ফলে পুষ্টিহীনতা তো রয়েছেই। সব কিছু মিলিয়ে অভিভাবকদেরকে আতঙ্কিত না হয়ে মূলত সচেতন হওয়ার পরামর্শ
দিচ্ছেন তারা। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি কিংবা শরীরে লাল রেশ দেখা দিলে পরে তাদেরকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া কিংবা হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হচ্ছে। একই সাথে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বলা হয়েছে যে চট্টগ্রামে হাম টিকার কোনো ধরনের সংকট নেই। গত 24 মাসে যে সকল শিশুরা হাম টিকা গ্রহণ করেনি কিংবা বাদ পড়ে গেছে তাদেরকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসার কথা বলা হচ্ছে। বিশেষ করে 9 মাসে একটি টিকা এবং 15 মাসে গিয়ে দ্বিতীয় টিকা, এই দুটি টিকা নিশ্চিত করা গেলে পরে হামের যে একটা আতঙ্ক কিংবা হাম আক্রান্ত হওয়া সেখান থেকে রক্ষা পাওয়া যাবে এমনটি বলা হচ্ছে চিকিৎসকের পক্ষ থেকে। তবে এই রোগ থেকে বাঁচার জন্য সবচেয়ে যেটি কিউর সমাধান সেটি হচ্ছে মায়ের দুধ যদি যথাসময়ে শিশুদেরকে খাওয়ানো হয় সেক্ষেত্রে এই রোগ থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে এমনটি বলছেন চিকিৎসকরা। পাশাপাশি অভিভাবকদেরকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। দর্শক, আমরা এবার চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে আমাদের সহকর্মী সোহানের কাছে। তিনি জানাবেন সেখানকার হাম পরিস্থিতির সবশেষ তথ্য। গত 1 মাসের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ দেখা দিয়েছে। এই প্রকোপের বিষয়টি গত 10 দিন ধরে অনেকটাই বেশি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ইতিমধ্যে শতাধিক রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। 8 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই হাম রোগে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পা রাখার জায়গা নেই, একদম রোগীতে ভরপুর হয়ে উঠেছে। এই চাঁপাইনবাবগঞ্জে হাম রোগীর জন্য মাত্র 20টি, তবে এখন শতাধিক রোগী ভর্তি রয়েছেন যারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অনেকে আসলে মেঝেতেও চিকিৎসার জন্য ঠাঁই পাচ্ছেন না, তারা হাসপাতালের যে সিঁড়ি রয়েছে সেটিতে বসে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। একবারে মর্মান্তিক অবস্থা এই চাঁপাইনবাবগঞ্জবাসীর। আমরা সবচেয়ে বেশি যেহেতু শিশুরা আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে অনেকটাই বলা যায় একেবারে মহামারীর পর্যায়ে গিয়ে ঠেকেছে। তবে এই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আইসিইউর যে ব্যবস্থা সেটি না থাকায় যাদের অবস্থা সংকটাপন্ন তাদেরকে পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই এই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে এই হামে আক্রান্ত হয়ে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। আরও অনেকেই আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর জন্য পাঠানো হয়েছে। আমরা সেখানেও খোঁজ রাখছিলাম, আসলে সেখানেও আইসিইউ বেডের সংকট আছে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু মারা যাচ্ছেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন এখানে যেহেতু আইসিইউর বেডের ব্যবস্থা নেই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি 10টি ইতিমধ্যেই আইসিইউর ব্যবস্থা করা হচ্ছে, বরাদ্দ হয়েছে। আমরা কুমিল্লায় যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন খালেদ সাইফুল্লাহ, তিনি আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সোহান। কুমিল্লা মেডিকেল কলেজে রয়েছি, এখানে প্রায় 27 জন হামের নমুনা হামের লক্ষ্য নিয়ে ভর্তি হয়েছে শিশু, এরকম রোগীর সংখ্যা 27 জন। তার মধ্যে 4 জন কিন্তু যারা টিকা গ্রহণ করেছিল এবং বাকি 23 জন কিন্তু টিকা গ্রহণ করেনি। ডাক্তার আমাদেরকে এমনটাই জানালেন। কুমিল্লা মেডিকেল কলেজ শিশু ওয়ার্ডের যিনি বিভাগীয় প্রধান মিয়া মঞ্জুর আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা টিকা গ্রহণ করেনি বিগত সময়ে হাম এবং রুবেলার টিকা, যেটি 9 মাস এবং 15 মাস বয়সে যে টিকাগুলো তারা নিয়ে থাকে, সেগুলো যারা নেয়নি এরকম রোগীদের সংখ্যাই এখানে বেশি। তারা সেটিকে তারা রোগীদের সাথে তথ্য উপাত্ত নিয়ে তারা এটি দেখছেন। এদিকে কুমিল্লায় প্রায় 69 জন রোগীর পরীক্ষা নিরীক্ষা শেষে জেলা সিভিল সার্জন অফিস থেকে আমরা জেনেছি প্রায় 21 জনের মতো সেখানে শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত কুমিল্লার 3 জন রোগী যারা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মারা গিয়েছেন। তো এইরকমভাবে রোগীর সংখ্যা বাড়ার কারণে কিন্তু কুমিল্লায় অভিভাবকদের মধ্যে বেশ একটি আতঙ্ক, উদ্বেগজনক হারে কিন্তু বাড়ছে যে শিশুদেরকে নিয়ে তারা বেশ দুশ্চিন্তা রয়েছেন। বিশেষ করে বিগত সময়গুলোতে আমরা কিন্তু এই নিয়ে অনেক প্রতিবেদন করেছিলাম যে টিকার তীব্র সংকট কুমিল্লায় বিভিন্ন জেলায় সিটি কর্পোরেশন এলাকাতে টিকা কিছু দেওয়া সম্ভব হলেও কিন্তু অনেক প্রত্যন্ত এলাকাতে কিন্তু টিকা সঠিকভাবে সময় মতো পৌঁছেনি, যেটি 45 দিনের সময় দিতে হয় কিংবা তার নির্ধারিত 2 মাস পরে যে টিকাগুলো নিতে হয় সেই টিকাগুলো কিন্তু নির্ধারিত সময় পায়নি, যার কারণে এটির
সেটির একটি কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে যে এরকম রোগের সংক্রমণ বাড়ছে এবং হাম এবং রুবেলার টিকা 9 মাস বয়সে নিতে হয়। অনেক রোগীর অনেক শিশুর অভিভাবকরা জানিয়েছেন যে তারা টিকা সেন্টারে গিয়ে কিন্তু তারা টিকাগুলো পাচ্ছেন না। তো এখানে আমরা জেলার যারা কর্মরত রয়েছেন, টিকার দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে সরকার নতুন করে টিকা দেওয়ার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে, হয়তো বা চিরেই টিকাগুলো পৌঁছাবে। কিন্তু তার আগে যারা টিকা পায়নি তারা আসলে এই নিয়ে কিন্তু একটি ঝুঁকি তৈরি হয়েছে। চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শিশু স্বাস্থ্যের সুরক্ষার জন্য অভিভাবকদের অনেক বেশি সচেতন হতে হবে এবং সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এ ছিল কুমিল্লা মেডিকেল কলেজ থেকে হাম রোগের সবশেষ নিয়ে লাইভা। দেশের হাম পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ, কুমিল্লা থেকে ছিলেন খালেদ সাইফুল্লাহ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বাসিন্দাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে 4 নম্বর স্টিমার ঘাট সেতু। সম্প্রতি সেতুটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, যে কোনো সময় সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নোয়াখালী থেকে নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় 7.5 লাখ মানুষের বসবাস। সড়কপথে হাতিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কেবলমাত্র একটি সড়কের উপরই ভরসা। সম্প্রতি নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে হাতিয়ার ফেরি যোগাযোগ চালু হওয়ায় হাতিয়ার একমাত্র সড়ক ও 4 নম্বর স্টিমার ঘাট সেতুর উপর যানবাহনের চাপ বাড়ে। এতে সেতুটির 42টি পিয়ারের মধ্যে 20টিরও বেশি পিয়ারে বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। হাতিয়া থেকে মনে হয় কিছু বালুবাহী ট্রাকের মাধ্যমে ওভারলোড হয়ে যাচ্ছে, যার কারণে এটা ব্রিজের টেম্পারটা কমে যাচ্ছে। ব্রিজ না থাকলে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা যেতে পারবো না, আসতে পারবো না। এই ব্রিজটা যখন ভাঙি পড়বো হাতিয়ার 7-8 লক্ষ লোকের খুব দুর্ভিক্ষ দেখা দিবে। আমাদের যাতায়াতের সমস্যা, তারপরে রুগী নিয়ে যাতায়াতের মেডিকেল আসা যাওয়ার সমস্যা। এই ব্রিজটা সংস্কার করা হোক, আর ফেরি চলাচল করলে তো তখন তো আমরা তো এদিক দিয়ে যেতে পারবো না। নতুন আর একটা ব্রিজ দরকার আমাদের। সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, যদি এটার পাশাপাশি আরেকটা ব্রিজ, নতুন ব্রিজ করা হয়, তাহলে আমরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ থেকে আমরা সেফ পাবো। এই অবস্থায় 5 টনের বেশি ওজনের যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয় সড়ক বিভাগ। তবে 20 থেকে 30 টন ওজনের যান চলছে বলে অভিযোগ অনেকের। ওইভাবে ডিউটি করতেছি যাতে ব্রিজের উপর 5 টনের বেশি গাড়ির যানজট না হয়। দ্রুত সেতুটি সংস্কারের পাশাপাশি নতুন সেতু নির্মাণের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে কনসালটেন্ট টিম এটা ভিজিট করে তথ্যপত্র সংগ্রহ করেছেন। শীঘ্রই ডিজাইনটা হাতে পেলে দরপত্র আহ্বান করে এই সংস্কারের কার্যক্রমটা গ্রহণ করা হবে। সেতুর উপর ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নজরদারি বাড়ানো সহ দ্রুত সংস্কারের দাবি হাতিয়াবাসীর। এখন নোয়াখালী। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের চরাঞ্চলে 2টি সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, একটি সেতু ব্যবহার অনুপযোগী, অন্যটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। জুয়েল রানার তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জামালপুরের সরিষাবাড়ির আওনা ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল কুলপাল, কাজলগ্রাম, কুমারপাড়া, বাড়িকান্দি সহ প্রায় 10টি গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ এই এলাকা দিয়েই, কিন্তু এখনও নেই কার্যকর যোগাযোগ ব্যবস্থা। 2022-23 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় 2,26,75,000 টাকা ব্যয়ে 15 মিটার দৈর্ঘ্যের 2টি সেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়। 2024 সালের অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও কাজ এখনও অসম্পূর্ণ। একটি সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। অন্য সেতুটির কাজে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। পরিশ্রম করে কাঁচা রাস্তা গাড়ি ডানা হানা রাস্তাটা টন্ডন নিলে আমরা আরাম পাই। রাস্তাঘাট নাই, মানে রুগী নিয়ে যান নাকি হাইটা, মানে জলজাহিত করে নিয়ে যান নাকি, আবার জলজাহিত করে আনার নাকি খুব কষ্ট। দ্রুত কাজটা শেষ হইলে হারে মানে চর অঞ্চলের লোকজনের যাতায়াতের সুবিধা। আমাদের এই এলাকার বিষয়ে অনেকদিন 2 বছর ধরে কাজ ঝুলিয়ে রাখছি। অনেকদিন যাবত ব্রিজটা কাজ সেন্টারিং হচ্ছে, কিন্তু কাজ শেষ করছে না। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার। তিনি বলছেন, দুর্গম চরাঞ্চলে মালামাল পরিবহন কঠিন হওয়ায় কাজ বিলম্বিত হচ্ছে। নির্ধারিত সময় কাজ শেষ না হওয়ায় লোকসানের কথাও জানান তিনি। প্রত্যেকটা মাল আপনার পরীক্ষা করা মাল, লালবাড়িটা আপনার যা আমি পাচ্ছি এই মাল মালই পাই না। আমি 7 দিবস চাই,
হ্যাঁ হুম সাদা না লাল বালু নেয় আপনি পেয়েছে আপনি দেখেন লাল বালু আমি 2.45 নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে এবং প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কাজ এখন মোটামুটি প্রায় শেষের পর্যায়ে আছে। আর বিভিন্ন সময় যেসব সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি হলো রাস্তা, পায়ে হাঁটার পথ থাকলেও আসলে ওইভাবে চলাচলের মতো কোনো রাস্তা ছিল না, সেটাও আমরা এবার প্রকল্প দিয়েছি। আশা করি যে এবার রাস্তাটা হয়ে গেলে মানুষের পথ চলা সুগম হবে। প্রকল্পে রাস্তা নেই, এটা অবশ্যই আমরা রাস্তা নির্মাণ করব। রাস্তা মানে অলরেডি রাস্তার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং ব্রিজ প্রকল্পে যদি কোনো নির্মাণ সামগ্রী হলো আপনার নিম্নমানের হয়, আমি সরেজমিনে ভিজিট করব, যদি মানে নিম্নমানের হয় এটা আমরা ব্যবস্থা করে দিব। সেতু দুটি নির্মাণ শেষ হলেও কার্যকর করতে প্রয়োজন সংযোগ সড়ক এবং মানসম্মত কাজ। সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপই পারে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে। এখন জামালপুর। কয়েকদিনের টানা শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলে ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো আবাদ। এ বিষয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, ফসলের ক্ষয়ক্ষতিতে কৃষকরা কি বলছেন জানাবেন, আর ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন? ভাইবা, আমি প্রথমেই পরিমাণটা বলি যে কিশোরগঞ্জে কিন্তু প্রায় বুড়ো আবাদ যেহেতু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে প্রায় 4000 হেক্টর জমি কিন্তু সেই ক্ষতির মধ্যে পড়েছে। এখান থেকে একেবারেই আমরা যদি আক্রান্ত হয়েছে 4000 হেক্টর জমি এবং সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু তার অর্ধেক পরিমাণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখান থেকে আসলে 2400 যে হেক্টর রয়েছে, 2400 হেক্টর জমি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে একেবারেই কিন্তু ফসল পাবেন না কৃষকরা। আর সেখানে ধরা হচ্ছে, কৃষি বিভাগ যেটি বলছে যে ধরা হচ্ছে আনুমানিক প্রায় 11,500 মেট্রিক টন চাল কিন্তু সেখান থেকে উৎপাদন হতে পারত এবং যেটির বাজার মূল্য কিন্তু প্রায় অর্ধ কোটি টাকার উপরে। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে যদি বলি যে কিশোরগঞ্জে যে আপনার হাওর অধ্যুষিত যে অঞ্চলগুলো ছিল, সেই হাওর অধ্যুষিত অঞ্চলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, বিশেষ করে মিঠামন, ইটনা, সেখানে সবচেয়ে বেশি ক্ষতি দেখা গিয়েছে এবং পাশাপাশি পাকুন্দিয়া সহ করিমগঞ্জ, অষ্টগ্রাম, এইসব যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বুড়ো আবাদ যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু টানা এই শিলাবৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। এবং কৃষকরা যে বলছে যে যেহেতু তার অধিকাংশ কৃষক কিন্তু মহাজনের কাছ থেকে চড়া সুদেও কিন্তু অনেকেই ঋণ নিয়ে কিন্তু এই বুড়ো আবাদ বছরের একমাত্র ফসল যেটির উপরে নির্ভর করে থাকেন কৃষকরা, সেখানে কিন্তু করে থাকেন এই বুড়ো আবাদ। যাদের আসলে এই ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা কিন্তু আসলে একেবারে বিপাকে পড়ে গেছেন। তারা যে বিষয়টি বলছেন যে তাদের কিন্তু আসলে এই মহাজনের ঋণ পরিশোধ করাই অনেকটা কিন্তু কঠিন হয়ে পড়বে। সেই ক্ষেত্রে পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে এবার কিন্তু তাদের ফসল উৎপাদন করতে গিয়ে যে চাষবাস থেকে শুরু করে একদম রোপণ থেকে প্রতিটা জায়গায় কিন্তু জ্বালানি তেল সহ সার, বিভিন্ন সামগ্রীর কিন্তু দাম বাড়তেছিল, যার ফলে এমনিতেই কিন্তু তাদের খরচ বেড়েছে। খরচ বাড়ার কারণে তারা কিন্তু তাদের যে নিজস্ব খরচের পাশাপাশি তাদের যে ঋণ করতে হয়েছে সেই সব মিলে কিন্তু তারা বেশ বিপাকে। এখন তারা কিন্তু তাকিয়ে আছে কৃষি বিভাগ এবং সরকারের দিকে। তারা বারবার যে বিষয়টি বলছে যে সরকারের পক্ষ থেকে সহজ শর্ত ঋণ, কৃষি বিভাগ থেকে প্রণোদনা তাদেরকে কিন্তু বাঁচিয়ে তুলতে পারে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লাইবা, কয়েকদিনের টানা শিলাবৃষ্টিতে কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলের ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি আছে, আর তারই খবর জানাচ্ছিলেন মশিউর কায়েস। মানিকগঞ্জ শহরের 1.5 কিলোমিটার সড়ক চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রকল্প শেষ হওয়ার আগেই পরিবেশ বান্ধবী ইউনি ব্লক দিয়ে নির্মিত সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। দুর্ভোগে পড়ছেন রিকশা, অটো ও মোটরসাইকেল চালকরা। স্থানীয়দের অভিযোগ, তদারকির ঘাটতি আর নিম্নমানের কাজের কারণেই এমন বিপর্যয় তৈরি হয়েছে। আসাদ জামানের প্রতিবেদন। 2022 সালে সিআরডিপি 2 প্রকল্পের আওতায় মানিকগঞ্জ শহরের খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন, ড্রেনেজ, সড়ক, 3টি ব্রিজ ও একটি পাবলিক টয়লেট নির্মাণের কাজ শুরু করে পৌরসভা। 25 কোটি টাকা মূল্যের কাজটি যৌথভাবে পায় অ্যাপেক্স এন্টারপ্রাইজ এবং মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স। বারবার সময় ও বরাদ্দ পারলেও প্রকল্পের পুরো কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি।
এদিকে প্রকল্পের অন্তর্ভুক্ত বাজার ব্রিজ থেকে সদর থানা পর্যন্ত 1 কিলোমিটার ও জেলা জজ কোর্টের সামনে থেকে মডেল স্কুল পর্যন্ত আধা কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গা দেবে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আরসিসি ড্রেন ও ম্যানহোলের ঢাকনা রাস্তার তুলনায় উঁচু হওয়ায় প্রতিনিয়ত বিপাকে পড়ছেন যানবাহন চালকরা। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, আর দুই দিক থেকে গাড়ি এলে বাড়ে দুর্ঘটনার আশঙ্কা। একটু বৃষ্টি হলেই এখানে ডেবে যায়, ওখানে ডেবে যায়, আমাদের খুবই ভোগান্তি। আমাদের মোটরসাইকেল সহকারে যে ছোট যানবাহনগুলো আছে এগুলো চলাচলে কিন্তু বেশ বেগ পেতে হয়। এটার দায় সম্পূর্ণ হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান এবং পৌরসভার যারা ইঞ্জিনিয়ারিং গ্রুপ আছে তাদের। ভালোভাবে সংস্কার করে আমাদের মানিকগঞ্জবাসীর সুষ্ঠুভাবে পথ চলার জন্য ব্যবস্থা করে দেওয়া দরকার। এদিকে ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার আগে সড়কের সব ত্রুটি ঠিক করা হবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। কোনো জায়গায় বসে গেছে যেসব জায়গা, এগুলি আমরা ফাইনাল বিলের আগে, চূড়ান্ত বিলের আগে এগুলি আবার নতুন করে সংশোধন করায় নিয়ে তারপরে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। স্থানীয়দের অভিযোগ, সমস্যাগুলো অনেক দিনের হলেও পৌরসভা বা ঠিকাদারি প্রতিষ্ঠান এতদিন কোনো পদক্ষেপ নেয়নি। দ্রুত সড়কের সঙ্গে ড্রেন ও ম্যানহোলের ঢাকনার উচ্চতা সমান না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। শেষ করব এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তেল নিয়ে সংকট কাটছেই না, ডিপো থেকে সরবরাহ কম, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ফুয়েল কার্ড পেতে ডিসি ইউএনও কার্যালয়ে ভিড়। সবাই একটু একটু করে নেই, কিন্তু এটাই দেখা যাচ্ছে অনেকে বেশি নিচ্ছে, অনেকেই একই জিনিস বারবার ঘুরে ঘুরে নিচ্ছে, যার জন্য এই প্রভাবটা পড়ছে। অফিস টাইম ধরার বিষয় আছে, পৌঁছানোর বিষয় আছে, এই লম্বা লাইনে দাঁড়ানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন টিকা না দেয়ায় বেড়েছে হামের সংক্রমণ, পাবনায় সাধারণ রোগীদের সাথে হামের রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ। হাতিয়ার 4 নম্বর স্টিমার ঘাট সেতুতে ফাটল, যে কোনো মুহূর্তে ধসে পড়ার শঙ্কা। জামালপুরের সরিষাবাড়িতে 2টি সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ। এবং মানিকগঞ্জে প্রকল্প শেষ হওয়ার আগেই দেবে গেছে নতুন সড়ক, তদারকির ঘাটতি আর নিম্নমানের কাজেই এমন বিপর্যয়, অভিযোগ স্থানীয়দের। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/echontv-তে।